গল্প শুরু হয় শাক নামের এক ছেলেকে দেখে। এটা খাওয়ার শাক না। যাই হোক, থাইল্যান্ডের এক ছোট্ট শহরে সে তার মায়ের সাথে বসবাস করে। তার মা 80 দশকের একজন গায়ক ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি এখন গরিব হয়ে একটা লন্ড্রির দোকান পরিচালনা করেন। শাকের পরিবারে আরও আছে তার দাদি। ওনার বৈশিষ্ট্য হচ্ছে তিনি কাউকেই চিনেন না। দেখা যায় শাক ব্যাংকে যাওয়ার জন্য রেডি হচ্ছে। সে প্রথমে ঘর থেকে বেরিয়ে তাদের বিদ্যুৎ বিল পরিশোধ করে, তারপর একটা পাবলিক টয়লেটে ঢুকে তার কাপড় পরিবর্তন করে ফেলে। সে এখন পুরোদমে একজন বাইকার। ঘরের সবাই জানে সে একটি সরকারি ব্যাংকে চাকরি করে। আসলে সে একজন বাইক চালক, আর এসব ধান্দাবাজি করে সে দিনের পর দিন পার করছে। দেখা যায় শাক তার স্টেশনে চোখ বন্ধ করে বসে আছে। পাশে অন্য একজন কর্মচারী বাইক চালু করলে শাক না দেখে বলে দেয় ওটা কোন মডেলের বাইক। এভাবে সে হোন্ডা, ইয়ামাহা এবং বিভিন্ন ধরনের বাইকের নাম বলে। তাদের দলনেতা নাম বলে। এভাবে না দেখে নাম বলাটা সত্যি অসাধারণ। তোমাকে মিউজিয়ামে রাখা উচিত। তখন তাদের এখানে একজন যাত্রী আসে। সে বেশি স্টাইল করতে গিয়ে ধাক্কা খেয়ে পড়ে যায়। শাক আমাদের জানায় এই মেয়ের নাম জারণী। সে এক সময় ছোটবেলায় তার ক্রাশ ছিল, কিন্তু সেই সময়টা আমি মনে করতে চাই না, কারণ আমি একজন বাইক চালক। মেয়েটি এসে জানায় আমি এনবিএস ব্যাংকে যাব। শাক মুখ বন্ধ করে বলে ঠিক আছে উঠুন। পুরো রাস্তায় জারণী বারবার শাকের দিকে তাকাচ্ছিল। হুট করে সে বলে ফেলে তোমার নাম শাক তাই না? আমার নাম যাই, সবাই আমাকে জারণী বলতো। ক্লাস 7-এ থাকতে আমরা সোনা মেডেল জিতেছিলাম। শাক এতে হাসতে হাসতে কান্না করে ফেলে, কারণ তাকে এভাবে অপমানিত হতে হবে সে কখনো ভাবতে পারেনি। এনবিএস ব্যাংকে আসলে জারণী জানায় তোমাকে অনেকদিন পরে দেখেও চিনেছি। পুরোনো দিনে বন্ধুদের সাথে দেখা হওয়ার মজাই আলাদা। শাক এতে হেসে সম্মতি জানায়। জারণী জিজ্ঞেস করে তোমার ভাড়া কত? শাক বলে এই তো 20 টাকা। কিন্তু জারণী 20 টাকা নোট বাড়িয়ে দিলে শাক বলে তুমি আগের থেকে অনেক সুন্দর আর কিউট হয়েছ। জারণী বলে তবুও 20 টাকা দিব। এর মধ্যে ব্যাংক থেকে এক লোক বেরিয়ে আসে। জারণী বলে এটা আমার বয়ফ্রেন্ড তোতা। কিন্তু তোতা কিছু না বলে আবার ভেতরে ঢুকে যায়। জারণী একটা কার্ড দিয়ে বলে কোনো দরকার হলে কল করো। এর পরের দিন শাকের বন্ধুরা স্টেশনে বসে গল্প করছিল। একজন নাটকে বলে শাকের পরিবার জানে সে ব্যাংকে চাকরি করে, আর সে তাদের কাছে এমনইভাবে অভিনয় করে দিন পার করছে। সে তার পরিবারকে আসলে কথাটা জানাতে পারছে না তার চাচা চার্লসের জন্য। আর এই মুহূর্তে একটা ট্রেনে করে শাক স্টেশনের দিকে যাচ্ছিল। সে হঠাৎ লক্ষ্য করে ট্রেনে তার চাচা চার্লসও ঢুকেছেন। শাক জলদি করে একটা বাথরুমে ঢুকে পড়ে। সেখানে এক ছেলে বিরক্ত হয়ে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। তারপর শাক এদিকে ওদিকে তাকিয়ে পালানো পথ বের করতে থাকে। বাহিরে দাঁড়িয়ে চার্লস বলেন শাক তোমাকে সন্দেহজনক লাগছে, তুমি আমার থেকে পালিয়ে বেড়াচ্ছ কেন? তিনি দরজা খুলে ছোট্ট ছেলেটা অতিরিক্ত কান্না করে ফেলে। চার্লস হুট করে উপরে তাকান, কিন্তু সেখানে শাককে দেখতে পান না। তিনি আস্তে আস্তে জানালা বাহিরে তাকান। দেখা যায় শাক ভয় পেয়ে একদম ট্রেনের উপরে উঠে গিয়েছে। ছোট্ট ছেলেটা শাককে বাঁচাতে একটা শব্দ করে, বলে আমি পাত দিছি। চার্লস বলেন তোকে রিপোর্ট করতে হবে না, তুই তোর কাজ কর। পরে চার্লস বেরিয়ে গেলে শাক চলে আসে। সে যাওয়ার সময় তার বাইকের চাবিটি নিচে পড়ে যায়। তখন অদ্ভুতভাবে চার্লস এসে হাজির হন। চার্লস জিজ্ঞেস করেন তুমি না ব্যাংকে চাকরি করো, তোমার কাছে বাইকের চাবি কেন? শাক জানায় এটা আমার বন্ধুর চাবি। স্বপ্নে দেখলাম তার চাবি আমার বালিশের নিচে রেখে গেছে। শাক জিজ্ঞেস করে আপনি ট্রেনে করে কোথায় যাচ্ছেন? চার্লস বলেন আমি একটা পুতুলের দোকানে যাব। তোমার মাও বলছিল সে আমাদের দোকানে কাজ করবে, কিন্তু সে ফোন ধরছে না। চার্লস আরো বলেন তুমি আমার থেকে দৌড়াচ্ছ কেন? তখনই শাকের স্টেশন চলে আসলে শাক চলে যায়। চার্লস প্রচন্ড রেগে গিয়ে বলেন আরেকটু হলে ওর মুখ থেকে সব কথা বের করতাম। সকালবেলা এনবিএস ব্যাংকে বসে জারণী কাজ করছিল। তখন এক লোক এসে বলে আমার একটা চেক, 2টা পানির বিল, 4টা বিদ্যুৎ বিল, ডিপোজিট 40,000, উত্তোলন 14,000, ট্রান্সফার মোট 60,000 টাকা। জারণী বলে আপনি এটা আবার বলুন। ব্যাপারটা তো তা লক্ষ্য করে সে এতে একটু ব্যথিত হয়। তখন একজন স্টাফ এসে বলে স্যার এই মেয়ে এখন থেকে আপনার ম্যানেজার, ওর নাম লতা। তোতা বলে আমার আর তার নামের মধ্যে একটা মিল আছে, আপনার নাম লতা আর আমার নাম তোতা। এখানে সবসময় নিয়ম মেনে কাজ করবেন। আজ জারণী স্টেশনে এলে শাকের বন্ধু খুব খুশি হয়ে যায়, কিন্তু তার এই খুশি বেশিক্ষণ টিকে না। যখন একটা মোটা লোক তাদের দিকে এগিয়ে আসে, শাকের বন্ধু বলে এই গন্ডারকে আমি নিতে পারবো না। তখন অপর দিক থেকে নাট চিল্লিয়ে উঠে আর বলে বিশ্বাস আমাদের কাজ, আমরা বিশ্বাসকে কখনো ভঙ্গ করতে পারি না। দেখা যায় শাক গন্ডারকে বাইকে তুলে তার টায়ার একদম মাটির সাথে মিশে যায়। তারা একটা ট্রাফিক জ্যামে আসলে শাক বলে ওঠে এটা আমার জন্য কোনো ব্যাপারই না। সে গাড়ি ফাঁক দিয়ে তাকে নিয়ে যায়। এতে লোকটি প্রচন্ড আঘাত পায়। শাক লক্ষ্য করে পেছনে একটা বাইকে করে তার মা পুতুল নিয়ে আসছেন। এটা দেখে শাক মাস্ক দিয়ে তার মুখ ঢেকে ফেলে। শাকের মা জিজ্ঞেস করেন পোস্ট অফিসের গলিটা কোন দিকে? শাক এতে কোনো উত্তর দেয় না। বেশি জোরাজোরি করলে সে এক নিঃশ্বাসে সব বলে দেয়। শাকের মা বলেন তোমার কণ্ঠটা আমার কাছে পরিচিত লাগছে, তুমি কোন শহরে থাকো? শাক কোনো জবাব না দিয়ে ট্রাফিকের বাতির দিকে তাকিয়েছিলেন। সে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য এতটা মরিয়া হয়ে উঠেছিল যে লাল দাগ থাকা সত্ত্বেও সে বাইক স্টার্ট দিয়ে চলে যায়। ওদিকে চার্লস শাকের মায়ের জন্য অপেক্ষা করছিলেন। তিনি পুতুলের দোকান উদ্ভাবন করতে 2জন সন্ন্যাসীকে এনেছেন, কিন্তু তাদের আচরণ ছিল সন্দেহজনক। তাই চার্লস জিজ্ঞেস করেন তোমরা কি আসলে সন্ন্যাসী? দেখা যায় ফুটপাতে গাড়ি উঠে আসলে সন্ন্যাসী লাথি দিয়ে চার্লসকে ফেলে দেয়। তারপর সন্ন্যাসী বলে আমি লাথি না দিয়ে হাত ব্যবহার করতে পারতাম, হুট করে বাইক চলে আসবে আমি বুঝতে পারি
পারিনি, তাই সরি। তখন আরও একটা বাইক আসলে সন্ন্যাসী অপর সন্ন্যাসীকে লাথি দিয়ে ফেলে দেয়। এতে চার্লস প্রচণ্ড খুশি হয়ে যান। কাজ শেষ করে শাক বাড়ি ফিরে দেখে তার মা বাবার ছবির দিকে তাকিয়ে বলছেন, তোমার ছেলে তোমার মতো ব্যাংকে চাকরি করে, কয়েকদিন পরে সে প্রমোশন পাবে। তখন শাকদের ঘরে চার্লস আসলে শাক প্রচণ্ড ভয় পেয়ে যায়। চার্লস তার মাকে বলেন, রাস্তায় যে মাস্ক পরা ছেলেটাকে দেখেছিলেন তার নাম কি? তিনি আরো বলেন, কাল পুতুল নিয়ে যাওয়ার সময় আমাকেও সাথে সাথে নিয়ে যাবেন। আমার মতো অবসরপ্রাপ্ত পুরুষকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। তিনি শাকের দিকে তাকিয়ে বলেন, তুমি ঘামছো কেন? চার্লস শাকের হাতের রক চেক করেন। এতে শাক বিরক্ত হয়ে বাহিরে চলে যায়। চার্লস শাকের মাকে বলেন, তোমার ছেলেকে আমার সন্দেহজনক লাগছে, কিন্তু শাকের মা জানান, আমার তো আপনাকে বেশি সন্দেহ লাগছে। চার্লস হেসে বলেন, সবচেয়ে বড় সন্দেহজনক আপনার শাশুড়ি, সারাদিন মূর্তি মতো বসে থাকে। ওনাকে ব্লু ফিয়ারি লাইলার গান শোনাও, একটু নড়াচড়া করুক। যাই হোক, পরের দিন এক লোক এসে নাটকে বলে, 10 মিনিটের ভেতরেই আমার এই চেকটা ব্যাংকে পৌঁছাতে হবে। নাট বলে, এটা তো কোনো ব্যাপারই না। সে শাককে ব্যাংকে পাঠালে দেখা যায় রাস্তায় চার্লসের ছেলে বাইকে পুতুল ভরছিল, কিন্তু শাক রাস্তার সব পানি তার উপরে ছুড়ে দেয়। তারপর শাক যখন ব্যাংকে পৌঁছায়, ব্যাংকের গেটম্যান বলে, ব্যাংক এখন বন্ধ হবে, আপনি চলে যান। শাক উত্তেজিত হয়ে বলে, এখনো বন্ধ হওয়ার 5 মিনিট সময় আছে। গেটম্যান বলে, আপনার ঘড়ির টাইম ভুল। শাকে তারও উত্তেজিত হয়ে যায়, বলে, আমার ঘড়ির টাইম খবর দেখে সেট করা। গেটম্যান শাককে সন্দেহজনক মনে করে ভেতরে ঢুকতে দেয় না। শাক জানায়, এই 5 মিনিটে আমাকে ভেতরে ঢুকতে দিলে আপনার এমন কি মহাভারত হবে। তখন শাকের ফোনে তার মায়ের কল আসে, তিনি তাকে ভিডিও কল করেছেন। এটা দেখে শাক তার ফোন তার মুখের কাছে নিয়ে যায়। শাকের মা বলেন, আমরা একটা স্মার্টফোন কিনেছি, তোমাকেই প্রথম কল করলাম। শাক অভিনয় করে গেটম্যানকে বলে, এই বেটা দরজা লাগা। গেটম্যান অবাক হওয়ার আগেই শাক জোর করে ব্যাংকে ঢুকে যায়। সেখানে তোতা বলে, ব্যাংকের সময় শেষ, আপনি কাল আসুন। শাক বাহিরে এসে তার বস নাটকে ফোন করতেই যাবে, তখনই দেখে চার্লসের ছেলে অর্থাৎ তার চাচাতো ভাই তাকে খুঁজছে, কারণ একটু আগে তার সর্বনাশ করে সে চলে এসেছে। সে শাকের হেলমেটে ঘুষি দিতে গিয়ে তার হাতে প্রচন্ড ব্যথা পায়। গেটম্যান চার্লসের ছেলেকে ধরে সে গেটম্যানকে জোরে একটা থাপ্পড় দেয়। তারা দৌড়াতে দৌড়াতে একটা কলোনির সামনে চলে আসে। ওদিকে ছেলেটা শাকের সামনে এসে বলে, পুলিশ আসছে, আমাকে পালাতে হবে। তখন পুলিশ এসে শাককে ধরে নিয়ে যায়। শাক বারবার পুলিশকে বলে সে গেটম্যানকে চড় মারেনি, এটা চার্লসের ছেলে মেরেছে। পুলিশ জানায়, নিয়ম অনুযায়ী তোমাকে 10,000 টাকা জরিমানা দিতে হবে। শাক বলে, আমার কাছে 500 টাকা আছে। পুলিশ বলে পরিচিত কাউকে ফোন দিয়ে টাকা নিতে। শাক কোনো উপায় না পেয়ে জাওয়ানিকে ফোন করে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই জাওয়ানি শাককে থানা থেকে বের করে আনে। শাক জানায়, তোমাকে আজকের জন্য ধন্যবাদ, তোমার টাকা কাল পরিশোধ করে দিব। জাওয়ানি বলে, কাল দিনে নাকি রাতে? শাক বলে, ঠিক আছে, দিনেই দিব। জাওয়ানি বলে, আচ্ছা, টাকাটা কি লাঞ্চের আগে দিবে? শাক ভাবতে থাকে, এই মেয়ে তো কিপটে কেন। রাতের বেলা শাক নৌকা দিয়ে তার বাসায় এসে আয়নায় দেখতে পায় তার নাকে রক্ত লেগে আছে। সে বুদ্ধি করে ফ্লোরে তেল ফেলে দেয়, তারপর সেখানে শুয়ে ব্যথা পাওয়ার অভিনয় করে। তারপর শাকের দাদি তাকে সোফায় এনে বসান। তিনি শাককে বলেন, তোমার রক্ত দেখে মনে হয় কেউ আঘাত করেছে। একটু পর শাকের মা যখন কাপড় ডেলিভারি দিয়ে বাসায় ফিরলেন, তিনি ওই ফ্লোরে ফেলে রাখা তেলের ওপর পা পিছলে পড়ে যান এবং গুরুতর আঘাত পান। শাক এসে দেখে তাদের নষ্ট ওয়াশিং মেশিনটাও তার মায়ের ওপর পড়ে গেছে। দেখা যায় তার মা শাককে জানায়, আমাদের ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে গেছে, একটা নতুন কিনতে হবে। রাতের বেলা ঘুমানোর সময় শাক জাওয়ানিকে মেসেজ করে জানায়, আমি কি তোমার টাকা 2 সপ্তাহ পর দিতে পারি? জাওয়ানি বলে, আমি সেদিন মজা করেছি, তুমি চাইলে যে কোনো সময় দিতে পারো। শাক জানায়, তোমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হলে আমাকে জানিও, আমি লাইনে আছি। জাওয়ানি বলে, তুমি অনেক সুইট। তাদের চ্যাটের মাঝখানে শাকের মা এসে হাজির হন। তিনি শাককে বলেন, আগামী রবিবার যদি ফ্রি থাকো তাহলে তোমার অফিসের কলিগদের নিয়ে আসো, আমি তাদের দাওয়াত করে খাওয়াবো। দেখা যায় রবিবার সত্যি সত্যি শাক তার কলিগদের নিয়ে আসে। তখন নাট তাদের পরিচয় দেয়। নাট বলে, আমি নাট, আর সে চিন, আমরা ম্যানেজারের সহকারী হিসেবে কাজ করি। তখন শাকের চাচা জিজ্ঞেস করেন, তোমরা ডলার নাকি পাউন্ড নিয়ে কাজ করো? এতে দুজনেই ভেবাচাকা খেয়ে যায়। নাট বলে, আমরা এত দামি জিনিস নিয়ে কাজ করি না, তবে মাঝে মধ্যে করা হয়। শাকের মা তাকে পেছনের ঘরে ডেকে নিয়ে যান। তিনি বলেন, এদেরকে দেখে মনে হয় না তারা অফিসে কাজ করে। তখন চার্লস এসে বলেন, তোমরা এখানেই থাকো, আমি নিজেই তাদের মুখ থেকে সব সত্যি কথা বের করব। ওদিকে চিন পরামর্শ দেয়, আমার কাছে ড্রাগ আছে, আমরা যদি এই টাকওয়ালা বুড়োটার গ্লাসে ঢেলে দেই সে ওখানেই নেশা লেগে যাবে। দেখা যায় চার্লস আসলে নাট জানায়, আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, আমাদের দুজনের সম্মার্থনায় কি একটু পান করা যায় না? চার্লস মুখের সামনে গ্লাস নিয়ে বলেন, আমি একজন অবসরপ্রাপ্ত পুলিশ, তোমরা গ্লাসে কি মিশিয়েছো? নাট বলে, আপনি অযথা সন্দেহ করছেন, আমার কাছে দিন, আমি পান করিয়ে দেখিয়ে দিচ্ছি। তারপর নাট সেটা পান করলে সে চার্লসের দিকে সেটা এগিয়ে দেয়। দেখা যায় সে পানি খেয়ে চার্লস আর নাট দুজনেই পাগল হয়ে যায়। চার্লস বলেন, এই ঘরটা তো ময়লা কেন, মনে হচ্ছে কাঁচা বাজারে আছি। তিনি এটা বলে ঘর মুছতে থাকেন। তারপর বলেন, কাপড়গুলো নোংরা কেন? এভাবে তিনি কাপড় ইস্ত্রি দেন, তারপর আবার ঘর মুছেন। একসময় তিনি অসহ্য হয়ে পানিতে ঝাঁপ দেন।
পাশে শাক আর তার মা অবাক হয়ে কাণ্ডগুলো দেখছিলেন। চিন বলে ওঠে, হয়তো ওনার গরম লাগছে। পরের দিন শাক স্টেশনে যাওয়ার সময় সে জাওয়ানির কাছে ধরা পড়ে। জাওয়ানি জানতো সে একজন বাইক চালক, কিন্তু হঠাৎ তার গায়ে অফিসের ইউনিফর্ম দেখে কিছু বুঝে উঠতে পারে না। সে সেখানেই দাঁড়িয়ে শাকের নাম্বারে কল করে। যখন তার পাশে রিংটোন বেজে ওঠে তখন শাক উল্টো দিকে দৌড়াতে থাকে। তারা রাস্তার মধ্যে বেশ কিছুক্ষণ দৌড়াদৌড়ি করে। শাক বুদ্ধি করে তার স্টেশনের দিকে এগিয়ে চলে। সে তাড়াতাড়ি করে কাপড় বদলিয়ে জাওয়ানির সামনে এসে দাঁড়ায়। জাওয়ানি জানায় সে শাকের মতো কাউকে দেখেছে যার গায়ে অফিসের ইউনিফর্ম ছিল। শাক বলে, এই দেশে কোটি কোটি মানুষ আছে, হয়তো আমার মতোই কাউকে দেখেছো। তখন জাওয়ানির নাম্বারে তোতা কল করে। সে তাড়াতাড়ি অফিসে প্রবেশ করে। দেখা যায় তোতা তাকে অনেক বকাঝকা করছে, কারণ সে একটা ফাইলও ঠিক মতো দেখতে পারেনি। একসময় জাওয়ানি রাগ করে বাইরে চলে আসে। শাক জানায়, তুমি কি ঠিক আছো? জাওয়ানি কাঁদতে কাঁদতে বলে, না আমি ঠিক নেই। শাকেতে কষ্ট পেয়ে তাকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে। সে জাওয়ানির সাথে বেশ কিছুক্ষণ গল্প করে। একসময় শাকের রিংটোন বেজে ওঠে। অপর প্রান্ত থেকে বলা হয় মন্দিরে গিয়ে কিছু খাবার ডেলিভারি করতে হবে। জাওয়ানি বলে, আমিও তোমার সাথে আসবো। একসময় ওয়েটার এসে জানায় আপনাদের বিল হয়েছে 420 টাকা। শাক বলে, আজ আমি তোমাকে ট্রিট দিব। এই বলে সে তার মানি ব্যাগ বের করে, কিন্তু তার মানি ব্যাগ প্রায় ফাঁকা ছিল। জাওয়ানি জানায়, আমি 400 টাকা দিয়ে তুমি 20 টাকা দাও, আমি বাকি 20 টাকা তোমাকে পরে দিয়ে দিব। এভাবে তারা বেশ সুন্দর একটা সময় কাটায়। জাওয়ানি একসময় বলে, চলো আমরা পুতুলের শুটিং গেম খেলি। এটা এমন একটা গেম যেখানে 40-50 টাকা চার্জ দিলে আপনার হাতে একটা বন্দুক দেওয়া হবে। তখন যে পুতুলটা নিতে চান সেটার উপর টার্গেট করে মারতে হবে। যদি সেই পুতুলের উপর না পড়ে তাহলে আপনার 40 টাকা পানিতে যাবে। দেখা যায় চার্লস শাকের দিকে তাকিয়ে বলেন, এই যুবক, তুমিও কি আমার মতো টাক মাথা হলা নাকি? না হলে তোমার মাথায় হেলমেট পরে আছো কেন? তখন চার্লস শাকের মাকে কল করেন। বলেন, মন্দিরের পাশে আমার দোকানে আজ কাস্টমারের একটু বেশি ভিড়, তুমি জলদি চলে আসো। শাক ভয় পেয়ে শটগান দিয়ে চার্লসের উপর গুলি করে দেয়। চার্লস তো অনেকটা ক্ষিপ্ত হন, আর এভাবে প্রত্যেকবার সে চার্লসের উপর গুলি করে। চার্লস জানান, যুবক, আমি পুতুল না যে তুমি আমার উপর গুলি করবে, ঠিকমতো খেলো। তারা সেখান থেকে পালিয়ে যায়। তারপর দুজনে একটা দেয়ালের পেছনে এসে লুকায়। আমরা জানতে পারি জাওয়ানি তার বয়ফ্রেন্ড তুতার সাথে ব্রেকআপ করেছে, কারণ সে জানতে পেরেছে ম্যানেজার লতার সাথে তুতা প্রেম করছে। তাদের দুজনকে অনেক বড় একটা শিক্ষা দেয় এবং সে সাক্ষী জানায়, আমি আজ অনেক খুশি, কারণ আমি এতদিন একটা অসুস্থ সম্পর্কে আটকে ছিলাম। একদিন শাক জাওয়ানিকে তার সত্য ঘটনাটা বলে দেয়। জাওয়ানি তাকে বোঝায় যে তুমি 21টা ব্যাংকে ইন্টারভিউ দিয়েছো, কিন্তু কিভাবে জানো যে 22 নম্বর ব্যাংকে তোমার চাকরি হবে না? তোমার আবার ব্যাংকে ইন্টারভিউ দেওয়া উচিত। জাওয়ানি কথা মতো শাকও পরীক্ষা দেয়, কিন্তু একদিন দেখতে পায় শাক পরীক্ষা অকৃতকার্য হয়েছে। জাওয়ানি বলে, হয়তো সার্ভারের সমস্যা হয়েছে, আমি নিজে ব্যাংকে গিয়ে চেক করব। শাক তখন মন খারাপ করে চলে যায়। সে বাথরুমে এসেছিল তার ড্রেস পরিবর্তন করতে। তখন জাওয়ানি কল দিয়ে বলে, তুতা তোমাদের বাসার দিকে যাচ্ছে, সে সবকিছু জানে, হয়তো তোমার মাকে বলে দিবে। শাকেতে ভয় পেয়ে অনেক জোরে বাইক চালাতে থাকে। ওদিকে তুতা দীর্ঘদিন অসুস্থ থাকায় সে ভালোভাবে কথা বলতে পারছিল না। শাকের মা বলেন, তুমি কাগজে লিখে দাও। একসময় শাক এসে দেখতে পায় তুতা তার মাকে সব বলে দিয়েছে। এতে তার মা অনেক কষ্ট পান। তুতা বলে, তোমার এসব বাটপাড়ির দিন শেষ। তখনই পেছনে শাকের দাদি অজ্ঞান হয়ে পড়ে যান। শাক তার দাদিকে নিয়ে জলদি হসপিটালের দিকে দৌড়াতে থাকে। এমনকি সে এতটা রিস্ক নিয়ে যাচ্ছিল, দেখা যায় চলন্ত ট্রেনের সামনে সে লাফ দেওয়ার সাহস দেখায়। হসপিটালে বসে শাক তার মাকে সরি জানায়। তার মা বলে, আমি এতে কোনো কষ্ট পাইনি, আমি কষ্ট পেয়েছি, তুমি এটা আমাকে আগেও বলতে পারতে। তিনি আরো বলেন, আমি তোমাকে অনেক আগে থেকেই ফলো করতাম, কিন্তু আমি সত্যি গর্বিত আমার ছেলে যে বাইকম্যান। শাক তার মাকে জড়িয়ে ধরে। তার পরের দিন শাককে জানানো হয় হসপিটালে বিল হয়েছে 25,000 টাকা, কিন্তু শাকের কাছে ছিল শুধুমাত্র 7,000 টাকা। তখনই তার কাছে জাওয়ানি ফোন দেয়। সে জানায় শাকের সব টাকা সে দিতে চায়। শাক বলে, না লাগবে না, এটা খুবই ব্যয়বহুল, কিন্তু তোমাকে ধন্যবাদ। শাক এক সময় তাকিয়ে দেখে তার পেছনে জাওয়ানি এসে দাঁড়িয়ে আছে। জাওয়ানি বলে, ফোন করে শুধু শুধু টাকা নষ্ট হচ্ছে। তারপর শাকের হাত থেকে সে কাগজটা নিয়ে নেয়। সে দেখতে পায় সত্যি এটা ব্যয়বহুল। জাওয়ানি জানায়, তবুও সমস্যা নেই, তুমি বাম দিকে তাকাও, আমি সারপ্রাইজ দিব। শাক বাম দিকে তাকিয়ে দেখে স্টেশনে নাট, চিন সহ সবাই হসপিটালের দিকে এগিয়ে আসছে। নাটের শার্টটা খাম দিয়ে বলে, গিভ ইউ আই অ্যান্ড মাই ফ্রেন্ড। শাক খাম খুলে দেখে এটার ভিতরে অনেক টাকা। সে নাটকে জিজ্ঞেস করে, এত টাকা কোথায় পেয়েছো? নাট বলে, আমাকে দেখে কি তোর গরিব মনে হয়? শাক জানায়, দেখলে তো মনে হয় অনাহারে ভুগছো। সেদিন শাক তার দাদিকে নিয়ে নৌকায় করে বাড়ি ফিরছিলেন। তখনই তার কল আসে আর তাকে বলা হয়, আপনি এনবিএস ব্যাংকে যে ইন্টারভিউ দিয়েছেন সেখানে আপনি চাইলে আগামীকাল থেকে যোগ দিতে পারেন। শাক তার মাকে ব্যাপারটা বলে। আচমকা এমন সংবাদে তারা অনেক খুশি হয়। পরের দিন শাক ব্যাংকে গেলে একজন ব্যাংকার তার কাজ বুঝিয়ে দেয়। তখনই তো তার জিনিসপত্র নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে যায়। ব্যাংকার মেয়েটি বলে, উনি অফিসের স্টাফের সাথে খারাপ কাজ করায় ওনাকে বরখাস্ত করা হয়েছে। শাককে যে টেবিলটা দেওয়া হয় সেটা মূলত জারনের টেবিল। মহিলাটি বলে, উনি আপনার আগের স্টাফ, উনি হুট করে চাকরিটা ছেড়ে দিয়েছেন। শাক জলদি করে জারনিকে টেক্সট করে। জারনি তাকে একটা কাপড়ের দোকানে আসতে বলে। শাক দেখতে পায় জারনি একটা পাইলটের ড্রেস পরে আছে।
সে জানায় আমি চাই তুমি আমার চাকরিটা পাও, আর আমি এই জীবনটা খুব স্বাধীনভাবে কাটাতে চাই। শাক বলে তুমি কি সত্যি পাইলট? জারুনি জানায় তুমিও তো ব্যাংকার ছিলে না, কিন্তু সবসময় ব্যাংকের ইউনিফর্ম পরতে। শাক জানায় আমরা কি প্রেমে পড়তে পারি? জারুনি বলে আগে রেস্টুরেন্টে গিয়ে কাবাব খেতে হবে। আর এভাবেই সমাপ্তি হয় আজকের এই অসাধারণ কমেডি মুভি, এবং এই মুভির সেকেন্ড পার্ট আছে। যদি সেটা দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।